অষ্টকের নিয়ম সম্পর্কে জানবো, দুইটা নিয়ম সম্পর্কে জানবো, অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। এখন কথা হচ্ছে এই দুইটা নিয়ম আসলে কি, অষ্টকের নিয়মটাই কি বা দুইয়ের নিয়মটাই কি। খেয়াল করো একটা জিনিস, যে যৌগ যে গঠন করতেছি আমরা, বা এই যে এতক্ষণ আমরা এই চ্যাপ্টারে যাই শিখলাম, লাইক যৌগমূলক, যোজনী, রাসায়নিক সংকেত, এই সব কিছুই কি আমাদের যৌগ গঠনের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন এই যে অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম, এটাও হচ্ছে যৌগ বা বন্ধন গঠনের জন্যই মেইনলি দুই ধরনের নিয়ম হয়ে থাকে। এখন প্রথমত বিষয় হচ্ছে যে আমরা হয়তো ছোটবেলায় শুনেছি যে মৌলগুলো সচরাচর চাই কি সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করতে। এখন কথা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ওগানেসন, তারপরে রেডন, ক্রিপ্টন, জেনন, এই সব কিছু হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ 18 মৌলগুলো। তো এখন এই গ্রুপ 18 মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, এই যেই মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলো, এই নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস, এরা হচ্ছে স্থিতিশীল। নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস এরা হচ্ছে স্থিতিশীল। এখন এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসগুলো ধারণ করতে চায় কারা? যারা হচ্ছে অন্যান্য যে মৌলগুলো। মানে এই যে অন্যান্য মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই তারা অষ্টকের নিয়ম মেনে চলে। অর্থাৎ অষ্টকের নিয়মে মেইন কথা হচ্ছে সকল মৌলগুলো কি হতে চায়? নিষ্ক্রিয় গ্যাস হতে চায়, নিষ্ক্রিয় গ্যাস হতে চায়। এখন একটা জিনিস খেয়াল করো, হিলিয়াম এক্সেপ্ট হিলিয়াম বাদে প্রত্যেকটা গ্রুপ 18 যতগুলা নিষ্ক্রিয় মৌল আছে, প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলেরই শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। শুধুমাত্র হিলিয়ামের হচ্ছে শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এবং বাকি সবার শেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। অর্থাৎ আমাদের এই যে 8টা করে ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের বিন্যাস ধারণ করতে চায়। এটাই হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম। মেইন কথা হচ্ছে যে অষ্টকের নিয়মের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হতে চায়। এখন এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য হিলিয়াম বাদে যেহেতু বেশিরভাগ নিষ্ক্রিয় মৌলগুলোরই শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তাই মৌলগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং এর মাধ্যমে তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন কোনোভাবে নিয়ে আসে, এবং সে কি হয়? মৌলগুলো স্থিতিশীল এবং নিষ্ক্রিয় হয়ে ওঠে। এখন এর ফলে দেখা যায় কি আমাদের অষ্টকের নিয়ম, এইটাই হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম। অর্থাৎ মৌলগুলো যেভাবে হোক 8টা ইলেকট্রন ধারণ করতে চায়, অর্থাৎ তারা অষ্টক পূর্ণ করতে চায়। অর্থাৎ মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে তাদের অষ্টক পূর্ণ করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে চায়। এই অষ্টক পূর্ণ করতে চাই হচ্ছে অষ্টকের নিয়ম। অষ্টক পূর্ণ করাই হচ্ছে অষ্টকের নিয়ম। এখন আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটু আগে আমরা দেখলাম কি মিথেন, রাইট? মিথেন বা CH4 এর গঠন দেখছিলাম। তো CH4 এর গঠন যদি আমরা দেখি, খেয়াল করো এখানে কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা আঁকি, ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম আঁকলে দেখা যায় যে এখানে কার্বনের দুইটা, এখানে দুইটা, এবং শেষ শক্তি স্তরে 4টা থাকে। এখন কার্বনের শেষ শক্তি স্তরে যে 4টা থাকে, এই 4টা সাথে হচ্ছে হাইড্রোজেন গুলো, কার্বনের শেষ শক্তি স্তরে যে 4টা থাকে, এই 4টার সাথে হাইড্রোজেন গুলো হচ্ছে যুক্ত হয়, 4টা হাইড্রোজেন যুক্ত হয়, এবং 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন থাকে এটা তারা শেয়ার করে কার্বনের সাথে। এখন খেয়াল করে একটা জিনিস, যে কার্বনের শেষ শক্তি স্তরে 4টা আছে, তার অষ্টক পূর্ণ করার জন্য আর কয়টা প্রয়োজন? 4টা প্রয়োজন। আবার হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে কয়টা আছে? একটা আছে। তার হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য 2টা ইলেকট্রন প্রয়োজন। এখন খেয়াল করো, আমরা যদি অষ্টকের নিয়মে কার্বন যে অষ্টকের নিয়ম মেনে চলছে সেটা যদি একটু কিভাবে সেটা একটু খেয়াল করো। কার্বনের শেষ শক্তি স্তরে 4টা আছে, 4টা ইলেকট্রন প্রয়োজন অষ্টকের নিয়মের জন্য। যদি আমরা হাইড্রোজেন গুলো ঢেকে দেই তাহলে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস গুলো দেখবো কি এখানে 2টা 4টা, অর্থাৎ 4 জোড়া, অর্থাৎ 8টা ইলেকট্রন আছে। অর্থাৎ কার্বন কি তার অষ্টক পূর্ণ করছে? এটা কিভাবে করছে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। অর্থাৎ ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সে তার অষ্টক পূর্ণ করছে, অর্থাৎ সে অষ্টকের নিয়ম মেনে চলছে।
আবার যদি আমরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে কিভাবে একটা মৌল বা একটা যৌগ অষ্টকের নিয়ম মেনে চলে সেটা যদি একটু দেখি, খেয়াল করো। আমরা যদি দেই যে আমাদের একটা কমন যৌগ দেই সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি একটু দেখি, খেয়াল করো। আমরা সোডিয়াম দেখি, সোডিয়াম, তো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, রাইট? তো সোডিয়ামের শেষ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন সোডিয়ামের প্রয়োজন না। এই একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে ফেলে, দেখো এখানে 2 4 6 8 শেষ শক্তি স্তরে এই একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা থাকবে। তার মানে সে অষ্টকের নিয়ম পূরণ করতে পারবে। তাই কি সে করে এই ইলেকট্রনটা ত্যাগ করে, এবং সেই যে ইলেকট্রনটা ত্যাগ করছে এইটা গিয়ে গ্রহণ করে কে? ক্লোরিন। কারণ ক্লোরিনের শেষ শক্তি স্তরে, ক্লোরিনের শেষ শক্তি স্তরে দেখা যায় কি 7টা ইলেকট্রন আছে, আগে আমরা দেখছি। তো ক্লোরিনের শেষ শক্তি স্তরে যেহেতু একটা ইলেকট্রন খালি আছে, ওই একটা ইলেকট্রন এখানে চলে আসে, অর্থাৎ ক্লোরিন কি ওই একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি অষ্টক পূরণ করছে, তার 8টা ইলেকট্রন হয়েছে। আবার ক্লোরিন তার শেষ শক্তি স্তরে যেহেতু অষ্টক পূরণ করতে একটা ইলেকট্রন বাকি, সেও একটা ইলেকট্রন গ্রহণ করছে, এবং সেই একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি এখানে অষ্টক পূর্ণ করছে। এবং এই অষ্টক পূর্ণ করার কারণে দেখা যায় কি তারাও কি অষ্টকের নিয়ম মেনে চলেছে। অর্থাৎ কোনো যৌগ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে এবং শেয়ারিং এর মাধ্যমে কিভাবে অষ্টক পূরণ করে অষ্টকের নিয়ম মেনে চলে সেটা আমরা দেখতে পারলাম। এখন আমাদের যেটা পরবর্তী টপিক সেটা হচ্ছে 2 এর নিয়ম। কারণ বিজ্ঞানীরা দেখতে পারেন যে অষ্টকের নিয়ম আসলে পুরোপুরি সঠিক নয়। আসলে সঠিক নয় বলা যাবে না, বাট অষ্টকের নিয়ম আসলে পুরো পর্যায় সারণী সকল মৌলদেরকে বা সকল যৌগদের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না। সকল মৌল দিয়ে গঠিত যৌগদেরকে ব্যবহৃত হতে পারে না। এর কারণ কি? কারণ এটা যথাযথ নয়। 2 এর নিয়মটা অষ্টকের নিয়মের চেয়ে বেশি যথার্থ। কারণ এটার ক্ষেত্রে আমরা অনেকগুলো মৌল নিয়ে মানে বিভিন্ন ধরনের মৌল নিয়ে কিভাবে যৌগ গঠন করতে পারি সেটা আমরা 2 এর নিয়মের মাধ্যমে দেখতে পারি, অষ্টকের নিয়মে যেটা আসলে সম্ভব নয়। তাই এর পরবর্তীতে যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে 2 এর নিয়ম। 2 এর নিয়ম, এখন 2 এর নিয়মে হচ্ছে অষ্টকের নিয়মের থেকে বিজ্ঞানীরা যখন দেখলো অষ্টকের নিয়মটা একটু ত্রুটিপূর্ণ বা কিছু সীমাবদ্ধতা রয়েছে অষ্টকের নিয়মে, তখন বিজ্ঞানীরা 2 এর নিয়ম বের করলো। এই 2 এর নিয়ম হচ্ছে অধিকতর উপযোগী এবং আধুনিক। আধুনিক কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ভূমিকা রাখছে। এই অধিকতর উপযোগী বা আধুনিক যে 2 এর নিয়ম, এই 2 এর নিয়মে কিছু বিষয় আছে। প্রথমত বিষয় হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস এতক্ষণ আমরা অষ্টকের নিয়ম যখন করছি তখন কিন্তু আমরা এই হিলিয়াম বেচারারে একদম বাইক করে দিছিলাম, ওর হিসাবটাই বাদ দিয়ে দিছিলাম। কারণ যাদের অষ্টক আছে তাদেরটা নিয়ে কথা বলছি, হিলিয়াম নিয়ে কোনো কথা বলিনি। হিলিয়ামের কিন্তু শেষ কক্ষপথে কয়টা আছে? আমাদের 2টা ইলেকট্রন আছে, এবং সেই 2টা কি হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস না? আচ্ছা, যেহেতু আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো শেষ কক্ষপথে 2টা অথবা 8টা ইলেকট্রন থাকে, তাই এদের নিষ্ক্রিয় কোন মৌল যখন নিষ্ক্রিয় হতে চায় তখন তারা জোড়া ইলেকট্রন, এক বা একাধিক জোড়া ইলেকট্রন গঠন করে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে 2 এর নিয়মের ক্ষেত্রে একটা বড় বিষয় কি জোড়া ইলেকট্রন গঠন করে এরা, এক বা একাধিক। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি BeCl2, এখন এই যে BeCl2 অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড, এই বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে জোড়া ইলেকট্রন গঠন করছে। এখন খেয়াল করুন, এই বেরিলিয়ামে আমাদের প্রধান মৌল কোনটা বা কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় প্রধান পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু কোনটা? এটা বেরিলিয়াম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। এখন এই কেন্দ্রীয় পরমাণুতে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? আচ্ছা, যদি আমরা বেরিলিয়াম ক্লোরাইডটাকে গাঠনিক রূপে দেই তাহলে দেখতে পারবো যে বেরিলিয়াম, এখন খেয়াল করুন, বেরিলিয়ামের শেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যখন তারা সেই 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন 4টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন রয়েছে। অপরদিকে ক্লোরিনের দেখা যায় কি এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, অর্থাৎ ক্লোরিন, 2টা ক্লোরিন বেরিলিয়ামের সাথে যখন বিক্রিয়া করে তখন তারা কি ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করার পরবর্তীতে দেখা যায় বেরিলিয়াম ক্লোরাইড যৌগ গঠন করছে। এখানে দেখা যায় কি বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন আছে। অপরদিকে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 4 জোড়া ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে কি জোড়া ইলেকট্রন হিসেবে
যুক্ত আছে সকলে, অর্থাৎ জোড়া আকারে আছে, এক বা একাধিক জোড়া আছে। আবার যদি ধরো যে আমরা আগেরটায় যে মিথেন করছিলাম, মিথেনের চিত্রটা যদি একটু মনে করে দেখো, যে মিথেনের চিত্র ক্ষেত্রেও আমরা যে চারটা দিয়েছিলাম হাইড্রোজেন, সেখানেও দেখছিলাম কি যে কার্বনের যোজনী অষ্টকের নিয়ম অনুসারে আমরা 8টা দেখছিলাম, বাট এখানে হাইড্রোজেন কিন্তু এক জোড়া ইলেকট্রন থাকে, অর্থাৎ জোড়া ইলেকট্রন গঠন করছে 2 এর নিয়ম অনুসারে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মৌলগুলো 2 এর নিয়ম অনুসারে জোড়া ইলেকট্রন গঠন করে থাকতে পারে। এটা এক বা একাধিক হতে পারে, যেখানে বেরিলিয়ামের হচ্ছে 2 জোড়া, আবার ক্লোরিনের হচ্ছে এখানে 4 জোড়া, 4 জোড়া ইলেকট্রন গঠন করছে। আবার অপরদিকে এখানে কার্বন হচ্ছে 4 জোড়া গঠন করছে, হাইড্রোজেন হচ্ছে 1 জোড়া গঠন করছে। অর্থাৎ এখানে জোড়া ইলেকট্রন গঠনের মাধ্যমে তারা কি নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আকার ধারণ করছে। এইটাই হচ্ছে আমাদের দ্বিত্ব বা 2 এর নিয়ম। এখন এই জোড়া ইলেকট্রন বা 2 এর নিয়ম, এইটা অষ্টক এবং 2 এর নিয়ম, এই দুটো নিয়ম যে আমরা শিখলাম, পর্যায় সারণীতে টোটাল 1 থেকে 20 নম্বর মৌল পর্যন্ত এই অষ্টক এবং 2 এর নিয়ম অনুসারে সচরাচর যৌগ গঠন করে থাকে।